তারা যতই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের স্লোগান তুলুক, তারা যতই একটা নির্বাচন কাছাকাছি আসলে যে সমস্ত রাজ্যে তাদের সরকার কিছু ঘর টর দিয়ে, যেমন ত্রিপুরা রাজ্যের মধ্যে 18তে ক্ষমতায় আসার পর 4টা বছর একটা ঘরও দিল না। 21 ইংরাজির শেষ দিকে এসে, কারণ 23 বিধানসভা নির্বাচন করতে হবে, একসাথে 4 বছরের ঘর ঢেলে দিয়ে বলছে, এই দেখো এই সরকার কত টাকা দিয়ে দিচ্ছে। নির্বাচনের বছরে এসে কৃষকদের বলছে, এই দেখো প্রধানমন্ত্রী সম্মান যোজনার নামে কৃষকদের জন্য নগদ টাকা একেবারে ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকছে, তার জন্য দরখাস্ত দিতে হয় না। কিন্তু 4টা বছর তেলের দাম, লবণের দাম, চালের দাম, ওষুধের দাম, সারের দাম, বীজের দাম, ছেলে মেয়েদের বইপত্রের দাম, হাসপাতালে ভর্তি হলে পরে ওষুধ কিনতে হয় তার দাম যেভাবে বাড়িয়েছে, সবকিছুর দাম বেড়েছে। অন্যদিক থেকে এই সরকার আসার আগে রেগা হোক, ফরেস্ট ডিপার্টমেন্ট হোক, আরো বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে গ্রামে গঞ্জে যে পরিমাণ কাজকর্ম হতো এগুলি সব কমেছে। আর এই কমের মধ্যে লুটপাটের কথা তো শুনলেনি এবং দেখছেন, সে আলোচনা নেই। আমার ডাইন পকেট থেকে, বাম পকেট থেকে, বুকের পকেট থেকে, প্যান্টের পকেট থেকে সমস্ত খালি করে নিয়ে যাচ্ছে। নির্বাচনের বছরে এসে কিছু টাকা দিয়ে বলছে, আরে মোদী সরকার তো কল্পতরু, অনেক দিয়ে দিয়েছে। যদি সব হিসাব করি যে আমাদের থেকে যেগুলো নিয়েছে, এরা যে দিয়েছে, হিসাব করলে পরে আমাদের থেকে যা নিয়েছে তার অর্ধেকও হয় না তারা যা দেয় এখন, মাইনাস। এবং তার প্রতিফলন কোথায়? তার প্রতিফলন আনন্দবাজার, তার প্রতিফলন রৈশাবাড়ি, মানিকপুর, তার প্রতিফলন গ্রামে গঞ্জে। কিভাবে অভাবী মানুষের ভিড়, কিভাবে জঙ্গলের একটু সবজি নিয়ে রাত্র 8টা 10টা অব্দি আমাদের ট্রাইবেল মা বোনদের অল্প চাল কেনার জন্য তাদেরকে সারাটা দিন পরিশ্রম করে ক্ষুধার্ত পেটে বসে রাখতে হয়। নতুন কোন প্রকল্প নেই, নতুন একটা হাসপাতাল নেই, একটা স্কুল নেই, 1 কিলোমিটার বিদ্যুৎ নেই। বাড়িতে গিয়ে পাইপলাইন দিয়েছে কিন্তু জলের সাথে যোগাযোগ নেই। ডেভেলপমেন্ট এগুলি। নতুন একটা চাকরি নেই, নতুন করে একজন যারা 60 বছর পূর্তি হয়েছেন কেউ নতুন করে একজন ভাতা সেনশন হয় না। তো এইভাবে তারা জানে যে শুধু ত্রিপুরাতে না, সারা দেশেই নরেন্দ্র মোদী সরকার যতই ফুলিয়ে ফাঁপিয়ে এরা প্রচার করুক, একটা দিন মানুষ সাময়িক বিভ্রান্ত হলেও মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে, এই সরকারকে ক্ষমতাচ্যুত করবে। কাজেই মানুষকে ভাগ করতে হবে, এক একটা রাজ্যে, এক একটা অঞ্চলে এক একটা স্লোগান। কোথাও হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগানো, কোথাও উচ্চ বর্ণ নিম্ন বর্ণের মধ্যে, কোথাও ট্রাইবেল নন ট্রাইবেলদের মধ্যে, কোথাও হিন্দিভাষী আর তেলুগুভাষীর মধ্যে, যেখানে যেরকম ভাবে পারে। এটাই আরএসএস, ভারতীয় জনতা পার্টি তথাকথিত হিন্দু রাষ্ট্রের মডেল। এইভাবে 14তে এসেছে, 2019-এর লোকসভা নির্বাচনেও এই সমস্ত ঝগড়াঝাটি ঘটিয়ে, আর
কাশ্মীরে একটা দুর্ঘটনা, এটাকে পুঁজি করে পুলওয়ামাতে বৈতরণী পার হয়েছে। এখন 2024-এর বৈতরণী পার হওয়ার জন্য নতুন ইস্যু আনছে। ইস্যু কি? ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি। অর্থাৎ তাদের যে স্লোগান হিন্দু হিন্দি হিন্দুস্তান, খুব সুন্দর বলে, একটা সিটিজেনশিপ কার্ড, একরকম ভোটার কার্ড, একরকম রেশন কার্ড, সব এক। সম্ভব? সম্ভব? এখানে টিএসইউর নেতা তার ছাত্রদের শিক্ষার সমস্যা বলতে গিয়ে এখানে বলেছেন কিভাবে এই ত্রিপুরা রাজ্যের ককবরক ভাষীরা, যাদের একটা আশার আলো সঞ্চারিত হয়েছিল, ককবরকে বিএ পাস করার, এমএ পাস করার, পিএইচডি করার, বামপন্থী ফ্রন্ট সরকারের তাদের সহায়তায় শুধু ককবরকবাসী না, চাকমা, মগ, হালাম, এরাও স্বপ্ন দেখছিল আমাদের ভাষা দিয়ে আগামী দিন এইভাবে লেখাপড়া করব। আর এখন তথাকথিত এই শিক্ষানীতি, উমুক নীতি, তমুক নীতির নামে যেটা চালু হয়েছিল, বিকশিত হয়েছিল, একটু মাথা তুলে দাঁড়িয়েছিল, এটাই মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। আগামী দিন এই তথাকথিত জাতীয় নীতি, তথাকথিত এদের শ্রেষ্ঠ ভারত গড়ার যে পরিকল্পনা, মানে এটা কি? এই দেশের দুর্বল, প্রান্তিক, পিছিয়ে পড়া, সংখ্যালঘু, তাদের অধিকার বলতে কিচ্ছুই থাকবে না, এমনিতে নাই। চাকুরি বাকুরিতে সংরক্ষণ আছে 31%, থাকলেই কি 31%? চাকরি হলেই তো 31%, প্রমোশন হলে তো 31%। আর যখনই এরকম ইউনিফর্ম সিভিল কোড হবে, অভিন্ন দেওয়ানি বিধি হবে, এটা শুধু আমাদের বেশভূষা, আচার আচরণ, সামাজিক নীতি রীতির ক্ষেত্রেতে না, বিবাহ, শ্রাদ্ধ, জমি বন্টন ক্ষেত্রেতে না, সমস্ত ক্ষেত্রেতে লাগু হয়ে এই দেশের যারা আমরা প্রান্তিক জনগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী অংশের মানুষ, আমাদের যে সামান্যতম যে অধিকারগুলো বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে বা বামপন্থীরা লড়াই করে আদায় করেছে, এগুলি সমস্ত হরণ হয়ে যাবে। কাজেই বুর্জোয়ারা সময়ে সময়ে তাদের কায়েমি স্বার্থ টিকিয়ে রাখার জন্য এরকম ভাবে তারা দালাল তৈরি করে, শিকারী মোড়ক তৈরি করে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে, আমাদের এই জীবদ্দশাতে, আমাদের জীবনকালে আমরা কি প্রত্যক্ষ করেছি? গণমুক্তি পরিষদের, বামফ্রন্টের আমাদের যে এই লড়াইকে সামগ্রিকভাবে শুধু ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল না, ট্রাইবেল, নন ট্রাইবেল সকলকে নিয়ে এই রাজ্যকে বিকশিত করার জন্য যে আমাদের সংগ্রাম, এটাকে দুর্বল করার জন্য সে 80-র দশকে প্রথম স্লোগান তোলানো হলো। তার আগে স্লোগান হলো কুসাক বিয়া, কুফুর বিয়া, বুইনি তলা তমলিয়া। কথার চবাং খাইছে শুধু চিনি রায়দা সুমান নাই। এরপরে স্লোগান আনা হলো স্বাধীন ত্রিপুরা, স্বাধীন উত্তর পূর্বাঞ্চল। আমাদেরই ঘরের এই তাজা তাজা ছেলে মেয়ে, এটিপিউলো থেকে এনএলএফটি, আকাশ থেকে তো পড়েনি, আমাদের ঘরের ছেলে মেয়েরা, এদেরকে ব্যবহার করা হলো, এদের মগজ ধোলাই করা হলো। চলো বাংলাদেশের জঙ্গলে, পার্বত্য চট্টগ্রামে, আমরা সেখানে গেলে আমেরিকা থেকে টাকা আসবে, জাপান থেকে টাকা আসবে, ইউরোপ থেকে টাকা আসবে, অস্ত্রের অভাব হবে না। আন্তর্জাতিক কোর্টে গিয়ে
সেখানে গিয়ে আমরা বিচার করব ভারত সরকারের, ত্রিপুরা সরকারের। সারা পৃথিবী আমাদের পেছনে থাকবে। কত শত ছেলে মেয়ের জীবন নষ্ট হলো, কত নিরীহ মানের প্রাণ কেড়ে নিল ট্রাইবাল, নন ট্রাইবাল শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর। বামপন্থী ফ্রন্ট সরকারের কিন্তু উদ্দেশ্যটা কি ছিল? বামফ্রন্ট সরকার যাতে ওই মালদা কুমার রোয়াজাপাড়াতে রাস্তা না নিয়ে যায়। উদ্দেশ্য হলো লংথরাইয়ের পাহাড়ের উপরে যে স্কুলটা খুলেছে এখানে যাতে মাস্টার না যায়। ওই খানতলাঙে যে বালোয়ারি হয়েছে এখানে যাতে দিদিমণি না যায়। কোথায় আজকে তারা? কোথায় তারা? এই লোকগুলোই তো টিউজেস হোক, আইএনপিটি হোক, আইপিএফটি হোক বা ত্রিপুরা মথা, এই সবগুলো দলের ভিতরে দেখা যায় এই লোকগুলোই, তার বাইরে কেউ নাই। এই চেহারাগুলোই বিভিন্ন সময়তে বিভিন্ন নাম নিয়ে এরা এখানে কখনো কোট, কখনো পাঞ্জাবি, কখনো মাথায় পাগড়ি, এই তো এইভাবে তো শেষ করছে। এবং সর্বশেষ এখন ভারতীয় জনতা পার্টিকে তাদের এই নেতিবাচক, তাদের এই চক্রান্তের কারণেই আজকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন না পেলে, সংখ্যাগরিষ্ঠ মানুষ এমনকি যাদের ভোট তারা পেয়েছে তারাও ভারতীয় জনতা পার্টি সরকারে থাকুক তারা চায় না, এই সরকার বিদায় হোক। কিন্তু বকলমে এদেরকে রাখার জন্য এই ব্যবস্থাটা হয়েছে। এখন ধরা পড়ে যাচ্ছে, আরো ধরা পড়বে, আরো ধরা পড়বে। একসময় শোনানো হলো ত্রিপুরা ল্যান্ড, তারপরে শোনানো হলো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। কেউ যদি লিখিত না দেয় এর সাথে বসে এক কাপ চাও খাবেন, পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে এদের সুবিধা হয় এরকম কোন কাজ তারা করবে না। কিন্তু ভোটের ফলাফল এই কথাটা এখন আর বলতে হয় না, নিজেদেরই স্বীকার করতে হয় গলতি হো গিয়া, ভুল হো গিয়া। কিন্তু এই ভুলটা তো অবচেতন মনে না, সচেতন ভাবে ভুল। কিন্তু ভুল কি এই ভুল থেকে ফিরে আসছে? এক চলো এই ভুল থেকে ফিরে আসছে না, বরঞ্চ এই ভুলটাই এদের কর্মসূচি, এই ভুলটাই এদের কর্মসূচি, এই ভুলটাই তাদের সূত্র, এটাই তাদের কাছে স্ক্রিপ্ট। অর্থাৎ এই কাজ করেই ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল হোক, নন ট্রাইবেল হোক, গরিব মানুষের স্বার্থ রক্ষা করার জন্য যে শক্তি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, গণমুক্তি পরিষদ, তাদেরকে ক্ষমতার থেকে দূরে রাখা যায়, তাদের বিরুদ্ধে সাময়িকের জন্য মানুষকে খেপিয়ে পরিবেশকে অন্যরকম করা যায়। এখনো ত্রিপুরায় যদি ভাষণ হয়, ত্রিপুরায় যদি কোনো কর্মসূচি হয়, এখানে স্লোগান তোলা হয় হাম দেখ লেঙ্গে, দিল্লিকে ছাড়া হবে না, ইঞ্চি ইঞ্চিতে লড়াই হবে। আবার কি দেখা গেল? সেই দিল্লি এডিসি কে কোন চিঠি দিয়েছে বলে আমরা শুনিনি। ভোট ভাগাভাগির ফলে মাত্র 19% ভোট পেয়ে আমরা সিপিআইএম এককভাবে 26% ভোট পেয়েছি। 13টা আসনে কংগ্রেসকে সমর্থন করে সেখানেও সিপিআইএম এর আরো প্রায় 9% ভোট, সেই হিসাবে 35% ভোট সিপিআইএম এর। গত আমরা
সে আসন না পেল, কিন্তু মাত্র 19% ভোট পেয়ে ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা বিধানসভাতে প্রধান বিরোধী দল, কেননা 13 জন এমপি এমএলএ। কেউ শুনেছেন দিল্লি থেকে স্বরাষ্ট্র মন্ত্রক বা কোন মন্ত্রী ত্রিপুরা বিধানসভার বিরোধী দল নেতাকে এডিসির এম্পাওয়ারমেন্টের জন্য আলোচনার জন্য কোনো চিঠি দিয়েছেন? এবং ভারতবর্ষের কোন সরকার এটা করতে পারে কি? যদি অনিমেষ দেববর্মা বিরোধী দল নেতাকে যদি এডিসির এম্পাওয়ারমেন্টের জন্য যদি তাকে চিঠি দেওয়া হয়, তাহলে জিতেন চৌধুরী সিপিআইএম এর লিডারকে দিতে হবে। এটাই আইন। ভারতবর্ষের সরকারে তারা থাকতে পারে কোন দল, তার মানে ভারতবর্ষের সরকারি কোন দপ্তর বা ভারতবর্ষের সরকারের কোন পয়সা এটা ব্যক্তিগতভাবে বিজেপির পয়সা না, এটা দেশের জনগণের পয়সা। কাজেই গণতান্ত্রিক ভাবে যদি ত্রিপুরাজ্যের মঙ্গলের জন্য, উন্নয়নের জন্য করতে হয়, এই চিঠি যদি দিতে হয়, প্রকাশ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, চিঠি দিয়ে সরকারকে, বিরোধী দলকে, নির্বাচিত সদস্যদেরকে আমন্ত্রণ জানাতে হয়। কিন্তু আমরা শুনিনি। কিন্তু দেখা গেল সুরসুর করে ইঁদুরের মতো করে ত্রিপুরা, এই দিল্লিতে এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার, কিছু এফডিসি মেম্বার, এরপর এমএলএ, সাথে আইপিএফটি, আবার কিছু ফেও আছে তথাকথিত সামাজিক নেতা, এরকম কিছু তৈরি করা হয়েছে। এদেরকেও সব নিয়ে গেছে দিল্লিতে, পত্রিকা ছবি বেরিয়েছে। মিটিং কার সাথে?